চলো আজকে আমাদের ক্লাস হবে ফিগার কাউন্টিং নিয়ে। বোর্ডে যে ফিগারটা দেখতে পাচ্ছ এরকম প্রচুর ফিগার থাকে যেগুলো চাকরির পরীক্ষা আসে। এটা একটু অন্যরকম আছে, কিন্তু আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটা দেখার পরে এই ধরনের সমস্ত ফিগারও তোমরা করতে পারবে। এছাড়া পরীক্ষায় তোমাদের যে সিম্পল ফিগার কাউন্টিং গুলো দেয় ওগুলো তো তোমরা চোখ বন্ধ করে আসতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি, একদম মনোযোগ সহকারে শুনবে। এটা যেন মানে খাতায় থাকে তোলা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমরা পারবে, আমি এতটুকু আশা রাখি। পুরো ক্লাসটা আশা করছি দেখলে এইগুলো অনায়াসে পাবে। চলো প্রথমে আমি আসছি, আমি ফোনে ছবিগুলো রেডি করে নিয়েছি যাতে করে আমার আঁকতে সুবিধা, তাই ফোন দেখে দেখেই আঁকবো তাতে আমার বোঝাতে সুবিধা। তো প্রথম আমি যদি এই একটা ফিগার নিচ্ছি, প্রথম যে ফিগারটা এটাকে বলবো ট্রায়াঙ্গেল কাউন্টিং, মানে কতগুলো ত্রিভুজ আছে সেগুলো আমাকে কাউন্ট করতে হবে। এরকম পরীক্ষায় অনেক অনেক প্রশ্ন আসে, তো সেগুলো আমরা ছেড়ে আসি একটু জিনিস আমরা জানি না তার জন্য। তো এবার থেকে আর ছাড়বো না। এখানে একটা ত্রিভুজ, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই, এটা তো বাচ্চারাও পারবে। যদি আমি এটার মাঝখান দিয়ে একটা দাগ টানি তখন এখানে কটা ত্রিভুজ হলো, আমরা এটা অটোমেটিক্যালি এমনি কিছু ফর্মুলা না জানলেও বলতে পারবো, একটা, দুটো আর পুরো একটা মিলে তিনটে। কিন্তু যদি আমরা ফর্মুলা জানি তাহলে কিভাবে করবো? তাহলে আমরা সিম্পলি এখানে 1 বসাবো, এখানে 2 বসাবো, 1 + 2 লিখবো, তিনটে। এভাবেও আমরা করতে পারি। অথবা আমি তোমাদের আর একটা ফর্মুলা বলতে চাইছি, সেটা তোমাদের অনেক ক্ষেত্রে অনেক টাইম বাঁচাবে। যেমন আমি ধরে নাও একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটাতে আমি মোট তিনটে দাগ টানলাম। এবার বললাম এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে আমাকে বল। তাহলে তোমরা এইভাবে করবে, এখানে 1 2 3 4। এবার কি করবে, 1 + 2 + 3 + 4। তাহলে যোগ করলাম 2, 1 আর 2 3 3 6 আর 4 10টা ত্রিভুজ আছে। হ্যাঁ একদম সঠিক, কোনো ভুল নেই। কিন্তু আমি যে প্রসেসটা এখন দেখাতে চলেছি এতে আরো তোমাদের সময় বাঁচবে। প্রথমেরটা দিয়ে দেখাই, যতগুলো ত্রিভুজ আমরা কাউন্টিং করব ঠিক তার পরের ডিজিটটা লিখবো, তাকে 2 দিয়ে ভাগ করব। এবার বলবো আমাদের মনে থাকবে না? অবশ্যই থাকবে। কেন? কারণ অনেকগুলো এখন ত্রিভুজ দেবে, সেগুলোকে তো যোগ করতেও একটা সময় লাগবে। যেমন এখানে যাবো, দেখো এতগুলো ত্রিভুজ আছে, যেটাকে যোগ করে 10খানা ত্রিভুজ আসছে। তাহলে এটা যোগ করে আমাদের 10খানা ত্রিভুজ আসছে আমরা দেখে নিয়েছি। কিন্তু যদি আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি তাহলে 4 আছে, অর দিয়ে লিখছি, 4 আছে, 4 এর পরের ডিজিট লিখবো 5, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে 4কে কাটলে 2, 5 দুগুণে 10টি ত্রিভুজ, একই উত্তর। এইবার যদি আমি আরো একটা ত্রিভুজ নিই, একটু রাফ আঁকছি, একটু বেঁকা হবে, অ্যাডজাস্ট করে নেবে। 1 2 3 4 5 এরকম একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে এখানে আমার 1 2 3 4 5 6। এবার সব কটা তো আমার যোগ করতে হবে, তারও তো একটা সময় আছে। তাহলে আমি যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করি কি করব, 6 × 7/2, 2 দিয়ে কাটলে 3, এর সাথে 21টাই ত্রিভুজ আছে এখানে। যদি তোমরা সব কটা যোগ করে দেখো, 6 আর 5 11, 11 আর 4 কত, 15, 15 আর 3 18, 18 আর 2 20 আর 1 21, 21টাই ত্রিভুজ হয়ে যাবে। এবার যদি অনেকগুলো দেয়, আরো যদি একটা বাড়িয়ে দেয় 7, আরো যদি এদিকে একটা বাড়িয়ে দেয়, আমি এইদিকে 8 লিখে দিলাম 8, তাহলে এই 8খানা সব কটা যোগ করতে তো একটা সময় লাগবে। যদি আরো বাড়িয়ে দেয়, নাও গুণ 9, তাহলে তো সময় লাগবে। এই সময়টা বাঁচানোর জন্য কি করব, 9 গুণ পরের সংখ্যাটা হবে 10, তাকে 2 দিয়ে ভাগ করব, 5 5 9 45টা ত্রিভুজ আছে এটার মধ্যে। যদি এটা পরপর 8 9টা এই পাশে লিখেছি, এটা এইদিকেই লেখা উচিত ছিল। তোমরা আশা করছি বুঝে গেছো। চলো তাহলে ত্রিভুজ কাউন্টিং আমরা এইভাবে করবো, এটা একটা প্যাটার্ন হলো। এরপর যে প্যাটার্নটা শেখাচ্ছে ত্রিভুজ কাউন্টিং এর, সেটা আরো ভাইটাল, যেটা পরীক্ষায় খুবই আসে। চল কি করবো, এরপরের প্যাটার্নটা করবো আমি, ধরে নাও এর মাঝখান থেকে আমি একটা করে দাগ দিয়ে দিলাম, একটা দাগ আরো একটা দাগ, এরকম একটা একটা করে দুটো দাগ দিয়ে দিলাম। এটারও আমি ধরো দুটো দাগ দিয়ে দিলাম, এই একটা দাগ, এই একটা দাগ, এরকম দুটো দাগ দিয়ে দিলাম। এটা মুছে দিচ্ছি, এটা আপাতত লাগছে না। তাহলে বললো যে এইখানে কতগুলো ত্রিভুজ আছে বলে দেখাও। তাহলে এই ক্ষেত্রেও আমরা তাই করব, নিচ থেকে কাউন্টিং শুরু করব। 1 আর 2 যোগ করলে 3, আবার এখানে 1 আর 2 যোগ করলে 3, এখানে 1 আর 2 যোগ করলে 3। মোট এখানে 9টি ত্রিভুজ আছে, উত্তর শেষ।
এইটুকুই এখানের কাউন্টিং। এটাতে তাহলে কি করবো, 1 আর 2 2 3 4 সব কটা যোগ করলে 10, তাহলে নিচ থেকে শুরু করবো বলেছি, তাহলে এখানে যদি 10টা থাকে এখানেও 10 এখানেও 10, তাহলে টোটাল 3 10 30টি ত্রিভুজ এখানে আছে। এইভাবেই কাউন্টিং করবে, এছাড়া আর বিশেষ কোনো হাতি ঘোড়া কিচ্ছু নেই, এটুকুই প্রসেস। চলো পরের ত্রিভুজে আসছি। ধরে নাও এখানেই করে দিই, ধরে নাও এরকম একটা ত্রিভুজ আছে এবং এখানে 1 2 3 4 5 এরকম লম্বা লম্বি দাগ আছে, মাঝখান দিয়ে কোনো ভাগ নেই, কিচ্ছু নেই, এরকম। এইরকম যদি ত্রিভুজ দেয় তাহলে তোমাদের সোনায় সোহাগা, কি করবে, কিচ্ছু না, কতগুলো বেস আছে সেগুলো গুণে নেবে, তাহলেই তোমার উত্তর হবে। এখানে এটাও তোমার তলা থেকে কাউন্টিং করবে, সুবিধা হবে। তাহলে নিচের এইটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, অর্থাৎ এখানে 5টি ত্রিভুজ আছে। কি করে দেখো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, 3টে হলো, আবার এই একটা ত্রিভুজ 4টে হলো, আর এই একটা ত্রিভুজ। সিম্পলি এমনি গুণলেও হয়, কিন্তু আমরা ভূমিগুলো গুণে নেবো, 1 2 3 4 5, 5টি ত্রিভুজ আছে ব্যাস। এই ধরনেরই ম্যাথ মানে রিজনিং তোমাদের পরীক্ষায় আসে, তোমরা ছেড়ে দিয়ে আসো শুধুমাত্র এই প্রসেস না জানার কারণে। চলো তাহলে এই প্রসেসটা একদম ইজি প্রসেস, এটা নিয়ে আর কারোর কোনো সংশয় থাকার কথা না। চলো এইবার যেটা আসছি সেটা হচ্ছে স্কোয়ারের মধ্যে ত্রিভুজ। কি করব, ট্রায়াঙ্গেল কাউন্টিং করব কিন্তু স্কোয়ারের মধ্যে, স্কোয়ার মানে বর্গক্ষেত্রের মধ্যে। ধরো না একটা বর্গক্ষেত্র, এখানে এই বর্গক্ষেত্র রাখলাম, আর এটাকে কর্ণ এঁকে দিলাম দুটো, এর মধ্যে কটা ত্রিভুজ আছে। যদি আমরা রুলস ফর্মুলা কিছু নাও জানি, বাংলা ভাষায় আমরা এমনি বুঝতে পারছি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, কটা হলো, 4টি ত্রিভুজ। ওকে, এই পুরো আমি দূর দিয়ে করছি, এই পুরো একটা ত্রিভুজ, বড় করে দেখাচ্ছি বুঝতে সুবিধা হচ্ছে, মানে এইটা একটা ত্রিভুজ, একটা, এরম ভাবে তাহলে আর একটা হবে, দুটো, এরম ভাবে তাহলে আরো একটা হবে, কোথায় গেল, একটা গেল, এখান দিয়ে একটা গেল, এখান দিয়ে একটা গেল, এখান দিয়ে একটা গেল, আর এইখান থেকে একটা গেল, এইভাবে 3টি, মানে আমি এটা জুড়ে দিলে বুঝতে পারবে। এই বড়টা ধরো না একটা নাম দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, এ বি সি ডি, বোঝানোর জন্য বড়টা করলাম। হ্যাঁ, তাহলে দেখো এই এ ডি বি ছোটটা দিয়েই বোঝাই, কেন আবার বড়টা করতে হবে, যেহেতু নাম দিয়েই দিয়েছি তাহলে ছোটটা দিয়ে বোঝাতে অসুবিধা কি। চলো নাম দিচ্ছি এ বি সি ডি, তাহলে 1 2 3 4টে ত্রিভুজ আমরা নরমালি পেয়ে গেছি। গুণ এবার একটা হচ্ছে, এবার গুণ ডি এ বি, একটা ত্রিভুজ, ত্রিভুজ ডি এ বি, ডি এ বি একটা হলো, তারপর একটা গুণ এ বি সি, একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। ওকে, বি সি ডি আর একটা ত্রিভুজ, বি সি ডি আর একটা ত্রিভুজ, আর একটা সি ডি এ একটা ত্রিভুজ, সি ডি এ একটা। তাহলে এখানে পেলাম কটা, আরো 4টে, ভেতরে 4টে আর বাইরের দিক দিয়ে আরো 4টে, মোট 8টা ত্রিভুজ এখানে আছে। কিন্তু এইভাবে তো আমাদের পরীক্ষার সময় করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে, অনেক সময় কনসেপ্টে ভুল হয়ে যাবে। বুঝতে পারছি এখানে 8টা আছে, কিন্তু তাহলে ফর্মুলা কিভাবে করবো, কিভাবে করবো, কিচ্ছু না, 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, সব থেকে বড় সংখ্যা কোনটা, 4, 4কে 2 দিয়ে গুণ করে দেবো, তোমারও উত্তর 8 বেরোবে, আমার উত্তর 8ই বেরোবে। এতটুকুই প্রসেস, আশা করছি বুঝতে পেরেছো। চল পরবর্তী এই স্কোয়ারের মধ্যে ফিগার কাউন্টিং আর একটা দেখাচ্ছি। একটা স্কোয়ার রাখলাম, এই স্কোয়ারটা মাঝ বরাবর ভাগ করে দিলাম, দিয়ে একে কর্নারটা এঁকে দিলাম, আর একে একটা কর্নার এঁকে দিলাম। হাত দিয়ে যাওয়া আঁকছি, তা মোটামুটি বোঝার মতোই আঁকছে, আশা করছি বুঝতে পারছো। এইরকম আছে, তাহলে এখানে কটা ত্রিভুজ আছে আমাকে জানতে চাইছে। কি করবো, আগের প্রসেস, 1 2 3 4 5 6, সবচেয়ে বড় সংখ্যা 6, 6 গুণ 2, এখানে তাহলে মোট 12টি ত্রিভুজ আছে। আর কিচ্ছু জানার ভাবার দরকার নেই, মাঝখানে যদি একটা দাগ টেনে দিতাম তাহলে 1 2 3 4 5 6 7 8 অব্দি আসতো, তাহলে 8 গুণ 2 16টা ত্রিভুজ আছে। ভাবার কোনো জায়গা নেই, জাস্ট কাউন্টিং করব, সবচেয়ে বড় সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, আনসার করে দিয়ে চলছে। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। চলো পরেরটা আসছি, পরেরটা একটু স্কোয়ারের মধ্যেই কিন্তু একটু ভালো আছে, এটা একটু বুঝতে
টাইম লাগতে পারে। চলো তাও আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করি। এই একটা হলো, আর ঠিক এর মাঝে আর একটা হবে, তার আগে আমি এটাকে ডিভিশন করে নিই, ছবিটা খুব ভালো করে বুঝবে। এই একটা হলো, এর মাঝে একটা আছে, এই একটা হলো। এবার কি এই কর্নার টু এই কর্নার একটা যাবে, এই কর্নার টু এই কর্নার একটা আসবে, হলো। আর কিছু আছে নেই। ওকে, এইটা একটা ত্রিভুজ, এই চতুর্ভুজ, এই বর্গক্ষেত্র, তার মধ্যে আবার একটা বর্গক্ষেত্র। জানতে চেয়েছে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে আমরা কিভাবে কাউন্টিং করবো? সেম প্রসেস, 1 2 3 4 5 6 7 8, মানে বড় ত্রিভুজ, বড় বর্গক্ষেত্রটার মধ্যে কতগুলো আছে? 8। 8 গুণ 2 মানে 16টি, নর্মাল প্রসেস আগের মতোই। আর ছোটটার মধ্যে সেম ভাবে গুনবো, 1 2 3 4 5 6 7 8, ছোটটার মধ্যে 8টি, তাহলে 8 গুণ 2 16টি, মোট তাহলে 32টি ত্রিভুজ আছে এই পুরো বর্গক্ষেত্রটার মধ্যে। কি ছিল বলো হাতে করে? এত বড় একটা ছবি দেবে, তোমরা না জেনে না বুঝে ছেড়ে দিয়ে চলে আসবে, কিন্তু একটা নাম্বার হাতে দিয়ে এসেছিল পরীক্ষাতে, কিন্তু তাও তোমরা ছেড়ে দিয়ে চলে আসবে। আশা করছি এরপর আর ছাড়বে না। নর্মালি বড়টা আগে কাউন্ট করবো কটা আছে, তারপরে ছোটটা আগে কাউন্ট করবো, খেল কত। চলো, তাহলে এখানে 32টা ত্রিভুজ আছে। পরের আসছি, পরের প্রসেস, মানে পরের একটা টাইপ, খুব ভাইটাল টাইপ এখানে, এটা ভালো করে শিখে নাও। ছবিগুলো আমি এঁকে নিয়েছি যাতে করে তোমাদের ভালোভাবে এঁকে দেখাতে পারি। এই একটা ত্রিভুজ আছে, বলছে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে আমাকে বলে দেখাও। তাহলে দেখো এই ত্রিভুজটার মধ্যে আমরা কাউন্টিং করলে বুঝতে পারবো কতগুলো ত্রিভুজ আছে, এমনি নর্মালি। আর এগুলো ওই নর্মালি কাউন্টিং করেই করতে হবে, বিশেষ কয়েকটা ছাড়া। যেমন এখানে কটা আছে দেখো, 1 2 3, আর মাঝের একটা 4, এই 4টা তো আমরা দেখতে পাচ্ছি, আর পুরো বড়টা একটা 5টা। তাহলে এখানে 5টি ত্রিভুজ আছে। এখানে আর কিছু জানার বোঝার কিছু প্রয়োজন নেই, এটা আমাদের এইভাবেই করতে হবে, এখানে কোনো ফর্মুলা লাগানোর প্রয়োজন নেই। এইবার সাপোজ ধরো এই ত্রিভুজটাই একটু মুছে, ধরো এই ত্রিভুজটারই একটা অন্য প্যাটার্ন দিয়েছে। কেমন প্যাটার্ন? এর মধ্যে আরো একটা ত্রিভুজ দিয়েছে, এর মধ্যে আরো একটা ত্রিভুজ দিয়েছে। তাহলে বলো যে কতগুলো ত্রিভুজ এর মধ্যে আছে। এর মধ্যে একটা ত্রিভুজ ঢুকিয়ে দিয়েছে, কি করবো? কিচ্ছু না, সেম প্রসেস আগেরটা যেমন উত্তর করেছে এটা তো তেমন ভাবে উত্তর করবো। কি করবো? এই আগে ছোটটা করবো, 1 2 3 4, এখানে 4টে হলো। আর ভালো করে বোঝো, আগে এই বড় ত্রিভুজটা ছিল না, মানে এই ত্রিভুজটাই একটা ছিল। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আগের ত্রিভুজটা ছিল এইরকম, আগের ত্রিভুজটা ছিল এইরকম, এর মধ্যে 5টা আমরা পেয়ে গেছিলাম। তাহলে এই সেম প্যাটার্নটা এর মধ্যে আছে, দেখতে পাচ্ছি এই সেম প্যাটার্নটা এই এর মধ্যে আছে। মানে আমি এটা ধর যদি বলি বড়, এটা তাহলে মেজো, আর এটা তাহলে ছোট। বড় মেজো ছোট, এটাকে ধরে নিচ্ছি সেই মেজো আর ছোট, এই মেজো আর ছোট ভেতরে, তার মানে এটার মধ্যে 5টা আছে। আর এইখানে 1 2 3 আর পুরোটা একটা 4টি, তাহলে 5টি আর 4টি, মোট 9টি ত্রিভুজ এর মধ্যে আছে। আশা করছি বুঝতে পেরেছো। এই পুরো ছবিটাকে যদি আমি এর মধ্যে বসিয়ে দিই, এই পুরো ছবিটাকে যদি আমি এর মধ্যে বসিয়ে দিই, তাহলে কটা পাবো? 5টা। এই যে 5টা আগেই পেয়েছি। আর এবার বাইরের বড়টা গুনছি, 1 2 3 আর পুরোটা একটা 4, তাহলে 5 আর 4 9টি ত্রিভুজ আছে। সিম্পল ওয়েতে এইটাই বেশিরভাগ পরীক্ষায় আসে। যদি মুখস্থ করে নিতে পারো আরো ভালো, করার দরকার নেই, ছবি দেখবে 9টা উত্তর করে দিয়ে চলে আসবে। তোমাদের সরকারি চাকরির পরীক্ষায় কতটা কি পারছো, কিভাবে করছো দেখার দরকার নেই, বা দেখবেও না। সঠিক উত্তর করে আসলেই চাকরি দেবে, এটাই হচ্ছে কন্ডিশন। তুমি যদি সঠিক উত্তর করে আসতে পারো তাহলে তুমি চাকরি পাবে। অতএব তুমি কিভাবে করছো দেখতে যাবে না। হ্যাঁ, যদি না এটা মেন্স পরীক্ষা, মেন্সে কিন্তু দেখতে চাই। প্রিলিমসে যারা পরীক্ষা দেবে বা অন্যান্য পরীক্ষা যেখানে কোনো ডেসক্রিপটিভ নেই, সেখানে তো তোমাদের এত কিছু করে দেখানোর প্রয়োজন নেই, মুখস্থ করে গিয়ে উত্তর করে দিয়ে আসবে তাও হবে। চাকরির পরীক্ষার জন্য আমাদের হাইয়েস্ট যে প্রিপারেশনটা করতে হয় সেটা আমরা চাকরির আগেই 2-3 মাস করি। তো ওই 2-3 মাসের মধ্যে এই রিজনিং এর কয়েকটা চ্যাপ্টারের কিছু বিষয় আছে যেগুলো আমরা মুখস্থ করেও চলে যেতে পারি। চাকরি পেয়ে গেলে ওগুলো আমার মুখস্থ থাকুক কি না থাকুক কিছু যায় আসে না। আজকে আমাকে যদি অনেক কিছু জিজ্ঞাসা করা হয় এটা কি ছিল, আমি যখন প্রিপারেশন করতাম আমি বলতে পারতাম যে এটাই ছিল, কারণ মুখস্থ হয়ে গেছিল। এখন আমাকে জিজ্ঞেস করলে বলতে পারবো না।
কেন বলতে পারবো না? কারণ আমি এখন আর সেই লেভেলের মুখস্থ করছি না। চাকরি পাওয়ার জন্য আগের যে জোশটা ছিল সেই জোশ আমার এখন নেই। অর্থাৎ তোমরাও যখন এই পরীক্ষাটা দিতে যাবে কিছু কিছু এই যে যখন দেখবে দেখে মনে রেখে দেবে যে এটাতে 9টা উত্তর ছিল। কয়েকটা জিনিস এরকম আমাদের ছোটখাটো অ্যাপ্লাই পরীক্ষায় কিন্তু করতে হবে। চলো এরপর যেটা আসছে সেটা হচ্ছে আরেকটু জটিল। জটিল কিছুই না, বুঝলেই সহজ। চলো এই আগের মতো একটা ত্রিভুজ আঁকলাম, দিয়ে তার মধ্যে আবার একটা ত্রিভুজ মানে আগেরটার মতো সেম। তাহলে এই আগেরটার মতো যদি সেম ত্রিভুজ আঁকি তাহলে এখান থেকে আমরা কটা পেয়েছিলাম? অলরেডি 9টা পেয়েছিলাম। এবার এখানে কি টুইস্ট দিয়েছে না, এইখানে একটা করে লাইন জুড়ে দিয়েছে, এইখানে একটা করে লাইন জুড়ে দিয়েছে, এইরকম একটা করে লাইন জুড়ে দিয়েছে, কিছুই নেই। তাহলে আগে আমরা পুরোটা থেকে 9টা পেয়েছিলাম, আর এইরকম এরকম দিয়ে কটা পাচ্ছি দেখো, এখানে 1, এখানেও 1, দুটো পাচ্ছি। কেন এবার বলে দিচ্ছি, এখানে 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, সবকটা থেকে দুটো পাচ্ছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার আগে যখন করিয়েছিলেন তখন এরকম ভাগ করে 1 আর 2 মোট 3টে ত্রিভুজ ছিল, তাহলে এখানে কেন দুটো ত্রিভুজ? কেন দুটো ত্রিভুজ? কারণ এই যে 9টি নিয়ে নিয়েছি, এই 9টির মধ্যে এইটা নিয়ে নিয়েছি, গুনে ফেলেছি। 1 2 3 এই বড় বড় গুলো আগে গুনে ফেলেছি, সেটা 9 এর মধ্যে ঢুকে গেছে। তাহলে এখন অনলি 1 আর 1 2, 1 আর 1 2, 1 আর 1 2, এই 6টা পড়ে আছে। 9 আর 6 15টি ত্রিভুজ এর মধ্যে আছে, বাস উত্তর শেষ। আশা করছি বুঝতে পেরে গেছো যেখানে 15টি ত্রিভুজ আছে। চলো এই ফিগারটাও খুব পছন্দের, ভালো করে দেখে নেবে। চলো এইবার যেটা আসছি সেটা খুবই ভাইটাল একটা ফিগার। এটা খুবই পছন্দের হচ্ছে ডব্লিউবিসিএস মেইনস এর, খুবই পছন্দের একটা ফিগার। ডব্লিউবিসিএস মেইনস এর খুব পছন্দের একটা ফিগার হচ্ছে এটা। ইভেন সিএইচএস এর সিজিএল যারা দেবে তাদের জন্যও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফিগারটা। কি হবে, এরকম একটা থাকবে, আমি একে নিই সুন্দর করে, তবে কি বোঝাতে ভালো হবে। এই একটা হলো, এই ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে আমাকে জানতে বলবে পরীক্ষা। যখনই এরকম ধরনের ফিগার থাকবে আমরা কি করব, একটা প্রসেস অ্যাপ্লাই করব, ডাউন অ্যারো দেখব আর সাইড অ্যারো দেখব। কি দেখবে, এটা কতগুলো ত্রিভুজ ডাউন অ্যারোতে নামছে, 1 2 3, কতগুলো ফিগার সাইড অ্যারোতে যাচ্ছে সেম ভাবে 1 2 3। তুমি এদিকে এটা তো 1 2 3 লিখতে পারতে, এটা তো 1 2 3 লিখতে পারতে, যা ইচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টে আসছে 3টে যাচ্ছে, 3টে আছে। যখনই এরকম 3টে করে ত্রিভুজ থাকবে কি করব, মুখস্থ। কি মুখস্থ করবো, 3টে থাকলে 13টি ত্রিভুজ হবে, 3টে থাকলে 13টি ত্রিভুজ হবে। যদি বলে একটি, এরকম ধরো একটা ফিগার আছে শুধু এই ফিগারটা, তাহলে কি একটি ত্রিভুজ। যদি দুটো থাকে 1 আর 2, মানে ধরো এরকম আছে, যদি এইরকম থাকে এই যদি এই ফিগারটা থাকে তাহলে এই দিক দিয়ে গেছে কটা, দুটো, আর এই দিক দিয়ে গেছে কটা, দুটো। যখন দুটো থাকবে তখন ত্রিভুজ থাকবে 5টি। কি করবো, মুখস্থ। তাহলে একটি যখন থাকবে একটি, ওটা লিখলাম না। দুটো থাকলে 5টি, 3টে থাকলে 13টি, আমি লিখিয়ে দিচ্ছি এবার। 4টে থাকলে 27টি, মুখস্থ করে নিও। 5টা থাকলে 48টি, মুখস্থ করে নিও। হাইয়েস্ট তোমাদের দিলে 6টা দিতে পারে, 6টা মানে 78টি। এবার নিশ্চয়ই 78টি ত্রিভুজ তুমি কাউন্টিং করে পরীক্ষার হলে বার করতে পারবে না। 5টাও যদি এরকম দিয়ে দেয়, আরো এক ধাপ দিয়ে দেয় 5টা, তাহলেও তুমি পরীক্ষার হলে 5টা বার করতে চাপ আছে। 4টে দিয়ে দিলেও বার করতে চাপ আছে। তার জন্য এই ফর্মুলাটা বা এই প্রসেসটা মনে রেখে দিও, শুধু একটা প্রসেস মুখস্থ করে নিও। দুটো যদি এরকম ডাউন অ্যারো থাকে তাহলে 5টা ত্রিভুজ আছে। 3টে যদি থাকে, যেমন এটাতে 3টে আছে, তার মানে এই পুরো ত্রিভুজটাতে 13টা ত্রিভুজ আছে। উত্তর এটা 13টা হবে। যদি 4টে দিয়ে দিত, আর একটা রো দিয়ে দিত, মানে এরকম যদি আর একটা রো, এরকম যদি আর একটা 4টে রো দিয়ে দিত, তাহলে এটার মধ্যে আছে 27টি ত্রিভুজ। যদি আরো একটা বাড়িয়ে 5টা করে দিত, তাহলে তার মধ্যে আছে 48টি ত্রিভুজ। যদি আরো একটা বাড়িয়ে 6টা, তার মানে বুঝতে পারছো কত বড়। এত বড় দেয় না, আমি 6 অব্দি দিয়ে রাখলাম, সিজিএল এটা দেয় তাই জন্য 6 অব্দি সিজিএল মেইনস দেয়, 5 অব্দি ডব্লিউবিসিএস অব্দি দেয় দেখেছি। তাহলে আমার মুখস্থ করে নেবো, কোনো ঝামেলা নেই। চল
চলো পরের ফিগারে আসি। পরের ফিগার হচ্ছে স্কোয়ারের মধ্যে কাউন্টিং হবে। চলো এখনো তো স্কোয়ারের মধ্যেই চলছে। চলো স্কোয়ারের মধ্যে কাউন্টিং হবে এবার, দুটো স্কোয়ারের মধ্যে। এই এই এইরকম থাকবে এবং এই দুটোকে যোগ করে দেবে এটার সাথে এটা। দুটো স্কোয়ার যোগ করেছে পাশাপাশি, দুটো স্কোয়ার যখন পাশাপাশি যোগ করে দেয় জানতে চাইছে এর মধ্যে কটা ট্রায়াঙ্গেল আছে। সিম্পলি গুণ করো, যোগ করো 1 2 3 4, তার মানে 4 গুণ 2 এটাতে আছে 8টা, এটা তো তেমনি 1 2 3 4, তার মানে এটা তো 4 গুণ 2 মানে 8টা। তাহলে এখানে 8 8 16টা আমি পেয়ে গেছি অলরেডি, 8 যোগ 8 16টা অলরেডি পেয়ে গেছি। কিন্তু এখানে আমাকে আরো দুটো ত্রিভুজ এক্সট্রা আছে, সেটা বার করতে হবে। কিভাবে? এখানে একটা যোগ হয়েছে আর এখানে একটা যোগ হয়েছে, তো দুটো বর্গক্ষেত্র। যে যখন এখানে একটা যোগ হয়েছে, দেখো ভালো করে আমি বর্ডারটা দিচ্ছি কিভাবে। এই একটা ত্রিভুজ গেছে, দেখো এই একটা, এই দেখো এই একটা ত্রিভুজ বড় করে, আর এই দিক থেকে একটা গেছে, এই একটা, এই একটা, এই দুটো বড় বড় ত্রিভুজ আছে। তার মানে আরো দুটো ত্রিভুজ গেছে। মোট 18টি ত্রিভুজ এখানে আছে। কটা ত্রিভুজ আছে? 18টি ত্রিভুজ। কিভাবে আছে দেখতে পাচ্ছ, পুরোটা এইটার মধ্যে 8টা, এটার মধ্যে 8টা, আর এই বড়টা একটা, এই বড়টা একটা। তাহলে এই যে যেখানে শীর্ষবিন্দুগুলো যোগ হচ্ছে অর্থাৎ ভার্টেক্স গুলো যেখানে আছে, সেই ভার্টেক্স কটা আছে? একটা দুটো। যদি তোমরা ত্রিভুজটা নাও চোখে দেখতে পাও, ভার্টেক্সটা গুনলেও উত্তর হয়ে যাবে। একটা দুটো ভার্টেক্স, তার মানে দুখানাই ত্রিভুজ হবে। যতগুলো ভার্টেক্স হচ্ছে ততগুলোই ত্রিভুজ হবে, এটা আমাদের মাথায় রেখে দিতে হবে। যদি তোমরা ত্রিভুজটা চোখে দেখতে পেয়ে যাও এই একটা আছে এই একটা আছে, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যদি না দেখতে পাও তাহলে কি করবে? একটা দুটো শীর্ষ আছে, ব্যাস দুখানায় তার মানে ত্রিভুজ আছে, ব্যাস দুখানা যোগ করে দেবে, উত্তর হয়ে যাবে। চলো এই সেম ত্রিভুজ, এই সেম প্যাটার্নে যদি আরো এক ঘর বাড়িয়ে দিই, আরো এক ঘর যদি বাড়িয়ে দিই, তাহলে আমরা কি করব? এখানে কটা আছে আমরা জানবো। সেম প্রসেস, 1 2 3 4, 4কে আমরা 2 দিয়ে গুণ করবো, তার মানে এটার মধ্যেও 8টা আছে। এটা অলরেডি আমরা দেখে নিয়েছি, এটার মধ্যে 8টা আছে, এটার মধ্যেও 8টা আছে। এই পর্যন্ত তো আমরা বুঝে গেছি 8টা আছে। এবার একটু আগে বললাম যে ভার্টেক্স কটা আছে, এখানেও একটা ভার্টেক্স হচ্ছে, এখানেও একটা ভার্টেক্স হচ্ছে। আমরা অলরেডি বলে দিয়েছি ছবি যখন আঁকছিলাম তখন বা বোঝানোর সময়। তাহলে এই ভার্টেক্স তাহলে কটা হলো? 1 2 3 4, 4টে ভার্টেক্স আছে, তার মানে বুঝে গেছি যে 4টেই হবে। আর তার মানে 8, এখানে একটা 8, এখানে একটা 8, আর আরো 4, 3 8 24 4 28টি এর মধ্যে ট্রায়াঙ্গেল আছে। যদি তোমরা দেখতে চাও তাহলে দেখো এইখান থেকে এই একটা ত্রিভুজ যাবে, আর এইখান থেকে এই একটা ত্রিভুজ বেরোবে। বোঝা গেছে? আশা করছি বুঝতেই পারছো। কিন্তু আমরা দরকার নেই 1 2 3 4টে ভার্টেক্স করবো, 4 যোগ করে দেবো, হয়ে যাবে। as simple as that। চলো পরেরটা। পরের যে কাউন্টিংটা দেখাবো সেটা অনেকটা বড়, কিন্তু আমরা একদম সিম্পল ওয়েতে করবো, কোনো চিন্তা নেই। ছবিটা আঁকতে একটু সময় নেব, একটু বড় করে আঁকি, তাতে তোমাদের দেখতেও সুবিধা হবে। এই একে পুরো মাঝখান থেকে ডিভাইড করব। এই হলো, একে কর্নার বরাবর একটা ডিভাইড হবে, একে কর্নার বরাবর একটা ডিভাইড হবে, হলো। এইবার একে একটা কর্নার বরাবর ডিভাইড হবে, একে একটা কর্নার বরাবর ডিভাইড হবে, একে একটা কর্নার বরাবর ডিভাইড হবে। ক্লাস শেষে আমার যে হ্যান্ড নোটটা, এটা আমার হ্যান্ড নোট দেখে আমি করাচ্ছি। এই হ্যান্ড নোটটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে, এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার যে ক্লাসের গ্রুপ আছে বা ব্যাচের গ্রুপ আছে সেই গ্রুপে আমি দিয়ে দেবো। যারা ইউটিউব থেকে দেখছেন বা দেখছো, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমি এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, ওখানে জয়েন করুন। ওখানে আমি এটার হ্যান্ড নোট বা পিডিএফ, যেটা আমার হাতে লেখা, যেটা আমার হাতে লেখা, হাতে লেখা দেখেই ছবিগুলো আঁকছি, তো সেটা আমি এখানে দিচ্ছি। চলো, তো এটা রইল। এখান থেকেই কতগুলো ত্রিভুজ আছে আমাকে বার করতে হবে। তো এই ছবিটা থেকেই আমার কতগুলো ত্রিভুজ আছে সেটা বার করতে হবে। তো চলো ধীরে ধীরে করবো। এখানে আছে 1টা 2টো 3টে 4টে, সবগুলো লিখছি না। তার মানে এখানে 4 দুগুণে 8টা আছে, এটাতে 8টা আছে, মানে এটাতেও 8টা আছে, এটাতেও তার মানে 8টা আছে, এটাতেও তার মানে 8টা আছে। ওকে, তার মানে আমি এখানে পেয়ে গেলাম 8 8 8 8, 8 যোগ 8 যোগ 8 যোগ 8, এই পর্যন্ত পেলাম। আর কি কোথাও আছে? হ্যাঁ আছে। চলো আমি একটা ছোট্ট পিক আলাদা সাইড করে আঁকছি।
তাহলে আরো ভালোভাবে বোঝাতে পারবো। হ্যাঁ, এই একটা পিকচার রেখেছি। এবার এই পিকচারটা কেন এঁকেছি ভালো করে বুঝো। এই পুরো বড় ছবিটা ধরে নাও এটা। এবার আমি একটা নাম দিয়ে দিই। এইটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, এটা ধরে নাও সি, আর এটা ধরে নাও ডি। সেম ভাবে তাহলে এইটা হচ্ছে ওই এ, এটাই হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। মানে এই ছবিটা ভেতরের যেগুলো আছে দাগগুলো সেগুলোর মধ্যে আঁকি। ক্লিয়ার? যখনই ভার্টেক্সটা দিয়েছি একটা, এটার সাথে একটা, এই যে এখানে একটা ভার্টেক্স, এখানে একটা ভার্টেক্স। একটু আগে আমরা ভার্টেক্স শিখলাম, মানে ধরে নাও এইটা একটা আছে, ধরে নাও এটা শুধুমাত্র এরকম একটা আছে, এ আর বি। তারপরে এই দুটো জুড়লাম। এই আগে যখন করলাম তখন দেখতে পেয়েছি যখন জুড়েছে এখানে দুটো ভার্টেক্স যোগ হয়েছে, মানে 2 যোগ হয়েছিল, কারণ দুটো ভার্টেক্স আছে। আর এখানে এরকম ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজটা গেছে, তো ওটা আমি তোমাদের বোঝানোর জন্য আঁকলাম না এখানে, যাতে নোংরা না হয়। তাহলে এইখানে দুটো ভার্টেক্স আছে, মানে দুখানা ত্রিভুজ পেলাম, 2। ভালো করে বুঝে নিলে এখান থেকে গেছে বলে দুটো ত্রিভুজ পেয়েছি, এখান থেকে এখানে গেছে মানে আবার দুটো পাবো, এখান থেকে এখানে গেছে মানে আবার দুটো পাবো, এখান থেকে এখানে গেছে মানে আবার দুটো পাবো। যদি তোমরা এটা না বুঝতে চাও বা পারো, একটু ডিটেলসে বলার চেষ্টা করি। ধরে নাও এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা তাহলে 2 নম্বর, এটা তাহলে 3, এটা তাহলে 4, এটা তাহলে 5। এবার ভালো করে দেখো, 1 + 2 মিলে এখানে দুটো হলো, 1 + 3 মিলে এখানে দুটো হলো, 1 + 4 মিলে এখানে দুটো হলো, 1 + 5 মিলে এখানে দুটো হলো। এগুলো আবার যোগ করে দিও না, 1 5 6 হয়, 1 4 5 হয়, এগুলো আবার যোগ না, আমি বোঝানোর জন্য বললাম। যেটার নাম দিয়েছি 1, এটার নাম দিয়েছি 2, তাহলে 1 আর 2 মিলে দুখানা, 1 আর 3 মিলে দুখানা, 1 আর 4 মিলে দুখানা, 1 আর 5 মিলে দুখানা। তাহলে এখানে দুখানা করে পেয়ে গেলাম। চলো আরো একটা ফিগার আছে, ওটাও আমাকে আঁকতে হবে। এখানে আছে, এটার মধ্যেই কিন্তু, হ্যাঁ সেটা কোনটাই বা বোঝাচ্ছি। এই হলো বোঝানোর জন্য আমাকে আঁকতে হচ্ছে। এটার নাম দিয়ে দিই, তাহলে বুঝতে শুরু। এবার ধরো এইটাই হচ্ছে এটা, এইটাই হচ্ছে এটা, মাঝখানে দাগগুলো দিয়ে দিই। এটার মধ্যে এবার কতগুলো ত্রিভুজ আছে সেটা আমাকে জানতে হবে। দেখো নাম দিচ্ছি এ, বি, সি, ডি। এটার সাথে এটার সামঞ্জস্য হচ্ছে একই ত্রিভুজ, এই একই চতুর্ভুজ, কিন্তু মানে একই বর্গক্ষেত্র, কিন্তু আমি খুলে খুলে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি। তাহলে ওখান থেকে পেয়ে গেলাম আরো এক্সট্রা 8টা, এই ভেতর থেকে পেয়েছি 8 8 8 8। এবার এটাকে খুললাম কেন, দেখো আরো এর মধ্যে আছে, এই যে দাগটা গেছে, এই দাগটা, এই দাগটা, এই দাগটা হচ্ছে এই দাগটা, আর এই দাগটা হচ্ছে এই দাগটা, এই দাগটা। এবার এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে ভালো করে দেখো। ডি এ বি, অর্থাৎ এইখান থেকে এইটা হচ্ছে একটা ত্রিভুজ। লেখো ত্রিভুজ ডি এ বি, এটা হচ্ছে একটা ত্রিভুজ ডি এ বি, এই যেটা হলো এ বি সি, এটা একটা ত্রিভুজ। তাহলে এ বি সি এটা একটা ত্রিভুজ, মানে এই যেটা। এবার দেখো বি সি ডি, এটা একটা ত্রিভুজ, মানে কোনটা, এই যেটা বি সি ডি, এটা একটা ত্রিভুজ। আর সি ডি এ, সি ডি এ এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই যে কোনটা সি ডি এ, মানে এই এই ত্রিভুজটা, এটা হচ্ছে। তার মানে বড়গুলো করে এখান থেকে 4টে ত্রিভুজ পেলাম। তার মানে কতগুলো ত্রিভুজ আছে এখান থেকে ভালো করে বুঝে নাও। এই টোটাল ছবিটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে প্রথম দিকে একবার আসছে। এটার মধ্যে আছে 8টা, এটার মধ্যে আছে 8টা, এটার মধ্যে আছে 8টা, এটার মধ্যে আছে 8টা, হয়ে গেল। এবার এটা শীর্ষবিন্দুগুলো, অর্থাৎ ভার্টেক্স গুলো যোগ হয়েছে বলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ভার্টেক্স গুলো যোগ হয়েছে মানে এই ভার্টেক্স দুটোর জন্য দুটো, এই ভার্টেক্স দুটোর জন্য দুটো, এই ভার্টেক্স দুটোর জন্য দুটো, এই ভার্টেক্স দুটোর জন্য দুটো। আর 4টে কোথা দিয়ে পেলাম, এই যেগুলো কর্নারে গেছে, কর্ণগুলো গেছে, এখানে আছে 4। কোন 4টে, ডি এ বি, অর্থাৎ ডি ডি এ বি, এটা একটা এবিসি,
এ বি সি এটা একটা, বিসিডি, বিসিডি এটা একটা, সিডিএ, সিডিএ এটা, কারণ এখান দিয়ে পেলাম 4টে, যোগ করে দাও, 4 8 32, 32 আর 8 40 আর 4 44, মোট এখানে 44টি ত্রিভুজ আছে। আমি এত টাইম নিলাম, এতক্ষণ ধরে বললাম, তোমাদের এত সময় লাগবে না, একবার বুঝে যাবে। এত ডিটেলস ভেঙে খুলে সব বোঝানোর চেষ্টা করলাম এই কারণে যাতে তোমরা প্রথম স্টেজে বুঝতে পারো বেসিক গুলো, এর পরবর্তীগুলো তোমরা অনায়াসে অটোমেটিক্যালি পারবে। চলো পরেরটা আসছি। চলো পরেরটা আসছি। পরেরটাই আমরা ফিগার কাউন্টিং করব স্টারের। একটা স্টার আঁকবো, স্টারের মধ্যে কতগুলো আছে সেটা জানবো। এরকম একটা স্টার আঁকছি, যেটা যে স্টারের 6খানা মাথা, ছখানা মাথার একটা স্টার আঁকলাম। বলে যে এর মধ্যে কতগুলো স্টার এই ট্রায়াঙ্গেল আছে বলে দেখো। কিচ্ছু করবো না, 1 2 3 4 5 6, এখানে কি করবো, সিম্পলি 6 লিখবো, 6টা। আর কটা আছে, আর এটা এই যে একটা, এই বড়টা একটা, আর এই বড়টা একটা, কিচ্ছু নেই, মোট 8টি স্টার এর মধ্যে আছে, কিচ্ছু হাতি করে নেই। যতগুলো স্টার আছে মাথাগুলো গুনে নেবো, সিং গুলো 1 2 3 4 5 6, 6টা সিং আর 2খানা বড় স্টার, 6টা 2 8টা, বাস সিন শেষ। এই ধরনের আরো একটা স্টার দেয় যেটা আমরা মুখস্থ করে নিতে পারি ইন জেনারেল, যেটা আমরা নর্মালি খাতাতে আঁকি, এই যেভাবে যে স্টারটা আঁকি, যার 5টা মাথা। কি করবো, গুনে নেবো, 1 2 3 4 5, কি করবো, 5 থাকলে 5কে 2 দিয়ে গুণ করে দেবো, মোট 10টি ত্রিভুজের মধ্যে আছে। কিছু করার নেই, এটা মুখস্থ করে নেবো, এগুলো ভাবার দরকার নেই। এই দেখবো যে 5 মাথার একটা স্টার এসছে, যদি বলে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, 10টি ট্রায়াঙ্গেল আছে, মুখস্থ হয়ে গেছে, প্র্যাকটিস করতে করতে বা সেট দিতে দিতে মুখস্থ হয়ে যাবে। আর যদি 6 মাথার থাকে তার মানে 8টা ট্রায়াঙ্গেল আছে, কারণ 6টা মাথা আর 2টো বড় ত্রিভুজ 8টা। চলো এগুলো ইজি আছে, এগুলো আমরা জানতাম না বলে এগুলো ছেড়ে দিতাম এতদিন ধরে, কিন্তু এবার থেকে আশা করছি ছাড়বে না, তোমরা প্র্যাকটিস করে নেবে, আশা করছি পেরে যাবে। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে স্কোয়ার কাউন্টিং। স্কোয়ার কাউন্টিং, স্কোয়ার কাউন্টিং, স্কোয়ার কাউন্টিংটা খুবই মজাদার। চলো প্রথমে ছোট ছোট দিয়ে দেখাই। ওকে, বলে যে এর মধ্যে কতগুলো স্কোয়ার আছে গুনে দেখো, মানে বর্গক্ষেত্র আছে কতগুলো গুনে দেখো, 1টা 2টো 3টে 1 2 এরকম লিখে নেবো। যেমন যদি বলে এর মধ্যে কটা স্কোয়ার আছে, তো বুঝতেই পারছি যদি একটা স্কোয়ারকে ঠিকঠাক ভাবে করা হয়, 1টা 2টো 3টে স্কোয়ার, অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল যদি বলে তাহলে এটা তো স্কোয়ার হবে না। যদি স্কোয়ার প্রপারলি একটা স্কোয়ার আঁকি, তাহলে সেটাকে যদি আমরা মাঝ বরাবর ভাগ করি, তাহলে সে আর স্কোয়ার থাকবে না, সেটা একটা রেক্ট্যাঙ্গেল, দুটো রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। অর্থাৎ যদি বলে কটা রেক্ট্যাঙ্গেল আছে, তাহলে 1টা 2টো আর টোটালটা মিলে 1টা 3টে। কিন্তু আমাদের বলেছে স্কোয়ার জানতে চেয়েছে, স্কোয়ার মানে কতগুলো বর্গক্ষেত্র আছে, প্রতিটা খুব হচ্ছে একটা করে বর্গক্ষেত্র, কটা আছে এটা জানতে চেয়েছে। কিভাবে করব, আমরা এই দিক থেকে কাউন্টিং করব আর আমরা এই দিক থেকে কাউন্টিং করব। যদি ভালো করে বুঝবো তখনই আমরা এরকম ভাবে কাউন্টিং করব যখন এই দিক থেকেও সমান খোপ থাকবে, এই দিক থেকেও সমান খোপ বা ঘর থাকবে। ভালো করে বুঝে নাও কথা, যখন এই দিক থেকেও সমান, অর্থাৎ এদিক দিয়ে 1 2 3টে ঘর আছে, এদিক দিয়েও 1 2 3টে ঘর, অর্থাৎ সমান ঘর আছে, তাহলে কি করব, এই 3 আর এই 3 গুণ করব, অথবা এই 3-এর স্কোয়ার লিখবো। একই কেস, 3 3 গুণ করা যায়, 3-এর স্কোয়ার তো তাই, বাংলা কথায় এইটাই। এটা লিখতে গেলে একটু খাটনি হবে, এটা লিখতে গেলে একটু কম খাটনি হবে, ঘুরে ফিরে একই। 2 2 গুণ করব, যোগ 1 1 গুণ করব। আর যদি স্কোয়ার করতে হয় তাহলে 3-এর স্কোয়ার 2-এর স্কোয়ার 1-এর স্কোয়ার, উত্তর একই বেরোবে। গুণ করো, 3 3 9, যোগ 3 3 9, 2 2 4, 3 3 9, 2 2 4 আর 1 1 1, কত হচ্ছে, 4 9 13 14টি। 3 3 9, 2 2 4 1, বাস 14টি। এখানে তো তাই হবে, 9 যোগ 4 যোগ 1 14টি। এইভাবে করবো। কিন্তু কিন্তু আচ্ছা, এটা আরেকটা উদাহরণ দিই।
আর একটা করে ঘর বাড়িয়ে দিই, আর একটা করে ঘর বাড়িয়ে দিচ্ছি। একটা ঘর বাড়িয়ে দিলাম, তাহলে এখানেও 4টে, এখানেও 4টে, তাহলে আনসার কত হবে বলো? 4 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 1 স্কয়ার। তোমরা 4 গুণ 4, 3 গুণ 2, 3, 2 গুণ 2, 1 গুণ 1 লিখতে পারো। 4 4 16, 3 3 9, 2 2 গুণে 4, 1 1 1, বাস করে নাও। 9 16 25 আর 4 29, 30টি এখানে স্কয়ার আছে, যেহেতু 4 আর 4 সব কটা দিকে সমান। কিন্তু এইবার প্রসঙ্গটা যদি এমন হয়, যদি এরকম থাকে, মানে এইদিকে 4টে আছে কিন্তু এইদিকে 3টে, তখন আমরা কি করব? তখন আমরা এই 4-এর সাথে এর 3 গুণ হবে, এরকম 4 গুণ 3 যোগ এই 2-এর সাথে ওই 3-এর গুণ হবে, বা উল্টো দিক দিয়ে যদি আসছি যেহেতু, তাহলে এই দিক দিয়ে করি। এই 4-এর সাথে এই 3-এর গুণ হলো, এই 3-এর সাথে এবার এই 2-এর গুণ হবে, 3 গুণ 2, এই 2-এর সাথে এই 1-এর গুণ হবে, যোগ 2 গুণ 1, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 1 2, 12 4 18 2, 20টি এখানে স্কয়ার আছে। যদি এটা না বুঝতে পারো তাহলে আরেকটু এক ঘরে বাড়িয়ে দিই, আর এক ঘরে বাড়িয়ে দিলাম, তার মানে এখানে আছে এবার 5টা, আর এখানে এইদিকে 3টেই রেখে দিলাম। তাহলে কি করবো? তাহলে স্যার এই 5-এর সাথে এই 3-এরই গুণ হবে, 5 গুণ 3 যোগ এই 4-এর সাথে এই 2-এরই গুণ হবে, 4 গুণ 2, আর এই 3-এর সাথে এই 1-এর গুণ হবে, 3 গুণ 1। এবার গুণ করো, 3 5 15, 4 দুগুণে 8, 3 1 3, 15 আর 3 18, 8 26টি ত্রিভুজ এই বর্গক্ষেত্র এখানে আছে। এই কিন্তু প্রসেস, যত ইচ্ছে বাড়াও, এদিকে যদি 6টা বাড়াও কোনো অসুবিধা নেই। তখন কি হবে? 6-এর সাথে 3-এর গুণ হবে, 6-এর সাথে 3-এর গুণ হবে, যোগ 5-এর সাথে 2-এর গুণ হবে, যোগ 4-এর সাথে এবার 1-এর গুণ হবে। 1 কিন্তু এই টিমে, 1 ওই টিমে ধরছে, কিন্তু 1 কিন্তু মেইনলি এই টিমে। 4-এর সাথে 1-এর গুণ, যে কটা যোগ করে বলবে সে কটাই বর্গক্ষেত্র আছে, একদম সিম্পল। চলো, এরপর যদি আমাদের বলে আয়তক্ষেত্র কটা আছে, ওটা তো গেল বর্গক্ষেত্র। কিন্তু যদি বলে আয়তক্ষেত্র, একটু আগে আমি বোঝানোর চেষ্টা করছিলাম ওটাই। ধরো এটা একটা সুন্দর বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কি? যার 4টে বাহুই সমান। এটা ধরো একটা বর্গক্ষেত্র যার 4টে বাহুই সমান। এটাকে যদি আমি মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে এটাও আর এটাও কি একটা বর্গক্ষেত্র হলো না? এটা তখন একটা আয়তক্ষেত্র, এটা তখন একটা আয়তক্ষেত্র। কেন? কারণ মাঝখান থেকে যখন একটা দাগ কেটে দেবো, তখন এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু সমান হচ্ছে, কিন্তু এই বাহুটা আর এই বাহুটা তো এদের সমান হচ্ছে না। তার জন্য এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এর মধ্যে কতগুলো আয়তক্ষেত্র আছে সেটা আমি বলতে পারি। কটা? এই একটা, এই একটা, আর এই পুরোটা বর্গক্ষেত্রটা একটা আয়তক্ষেত্র বলতেই পারি। এর মধ্যে 3টি আয়তক্ষেত্র আছে আমি বলতে পারি, কিন্তু এর মধ্যে বর্গক্ষেত্র কটি আছে? বর্গক্ষেত্র এই টোটালটাই মাত্র একটাই বর্গক্ষেত্র আছে। আগের গুলোতে এই রিজনিংটা যখন এইটাই করলাম, তখন এর মধ্যে বর্গক্ষেত্রগুলো জিজ্ঞেস করছি, কিন্তু এই বর্গক্ষেত্রগুলোর মধ্যে আবার আয়তক্ষেত্র আছে। দেখবে কোনটা? এই দেখো, এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই দেখো, এইটা মোটা করে দিলাম। এই একটা বর্গক্ষেত্রকেও একটা আয়তক্ষেত্র বলা যায়, একটা বর্গক্ষেত্রকেও একটা আয়তক্ষেত্র বলা যায়। তারপর দেখো, এই একটা আয়তক্ষেত্র, এই বড়টা, আবার এই একটা আয়তক্ষেত্র, আবার এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র। তার মানে আয়তক্ষেত্রের সংখ্যা বর্গক্ষেত্রের থেকে বেশি হবে। কেন? কারণ বর্গক্ষেত্র যদি বলতাম এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্র যখনই বলবো তখন এই বর্গক্ষেত্রটাও একটা আয়তক্ষেত্র, এই বর্গক্ষেত্রটাও একটা আয়তক্ষেত্র, এই বর্গক্ষেত্রটাও একটা আয়তক্ষেত্র, বরং এর সাথে আবার আরো জুড়ে যাচ্ছে। দেখো, আমি যদি এই লাইনটা ভাগ করি, এর সাথে এই 1 2 3, এরা তো প্রত্যেকে একটা করে আয়তক্ষেত্র। আবার এই 1 আর 2 মিলে একটা আয়তক্ষেত্র, 2 আর 3 মিলে একটা আবার আয়তক্ষেত্র। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে আয়তক্ষেত্র অনেক বেশি হয়। তাহলে আয়তক্ষেত্র যখন বেশি হয়, তাহলে আয়তক্ষেত্রের ফর্মুলা কি? সেম ভাবে নিচের দিক দিয়ে যাবো, আর এই সাইড দিয়ে দিক দিয়ে যাবো। কটা আছে? 3টে আছে, তাহলে 3 এর কিউব। দুটো আছে, তাহলে 2 এর কিউব। একটা আছে, তাই 1 এর কিউব। এই বর্গক্ষেত্রের সময় কি করেছিলাম? স্কোয়ার করেছিলাম, কিন্তু আয়তক্ষেত্রের সময় কি করব? কিউব করব। 3 এর কিউব 9, 2 এর কিউব 8, 1 এর কিউব 1। যোগ করা 9 আর 1 10 আর 8 18টি এখানে আয়তক্ষেত্র আছে। যদি আরো একবার আর একটা বাড়িয়ে দিই, 1 2 3 4, 1 2 3 4, তাহলে সেম 1 2 3 4, 2 3 4।
তাহলে 4 4 আছে, তার মানে 4 এর কিউব, 3 3 আছে মানে 3 এর কিউব, 2 2 আছে মানে 2 এর কিউব, 1 1 আছে মানে 1 এর কিউব। চলো 4 এর কিউব 64, 3 এর কিউব হচ্ছে 27, 2 এর কিউব 8 আর 1 এর কিউব হচ্ছে 1। যোগ করো না, 8 64 আর 1 এ 65, 65 আর 8 এ হচ্ছে 73, 73 আর 27 হচ্ছে 100। তার মানে এখানে 100টি আয়তক্ষেত্র আছে। এইবার প্রসঙ্গ হচ্ছে যদি 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 আগের বর্গক্ষেত্রের মতো এখানে যদি একটা ঘর আমি বাড়িয়ে দিতাম, অর্থাৎ এইদিকেও তো 4 কিন্তু এইদিকে এখনো পর্যন্ত 3ই আছে, তখন কিন্তু আমরা 4 আর 3 ওই আগে বর্গক্ষেত্র যেমন বার করেছিলাম গুণ করে ওটা কিন্তু এখানে করলে চলবে না বা উত্তর আসবে না। বা আমরা যদি 3 এর কিউবও করে দিই বা 4 এর কিউবও করে দিই তাও কিন্তু এখানে উত্তর আসবে না। অর্থাৎ আয়তক্ষেত্রের সময় মনে রাখতে হবে, আয়তক্ষেত্রের সময় মনে রাখতে হবে, অ্যালার্ট করে দিচ্ছি। কি অ্যালার্ট? না ফিগার কাউন্টিং এই দিক থেকেও যা থাকবে নিচের দিক থেকেও যেন তাই থাকে, তখনই আমরা আয়তক্ষেত্র এই ফর্মুলায় বসিয়ে করতে পারবো। যেমন 3 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 1 এর কিউব, বা যদি 4টা থাকে 4 এর কিউব, বা যদি 5টা থাকে 5 এর কিউব। কিন্তু যদি এইদিকেও সমান অসমান আর এদিকে কম বা এদিকে বেশি এরকম যদি থাকে তাহলে কিন্তু আয়তক্ষেত্রের এই ফর্মুলা দিয়ে বার করা পসিবল নয়। তখন কিন্তু ওই কাউন্টিং করে করতে হবে, যেটা সচরাচর পরীক্ষায় দেয় না। শুধু এইটুকু জানো কিনা সেটাই জানতে চাইছে, আয়তক্ষেত্রের নিয়ম জানো কিনা, ফর্মুলা জানো কিনা। তাই জন্যই সহজটাই দেবে, এদিকে যদি 4টে দেয় তখন এদিকেও 4টেই দিয়ে দেবে, এখানেও 4টে দিয়ে দেবে। এবার তুমি 4 এর এখান থেকে করো, 4 এর কিউব 3 এর কিউব 2 এর কিউব 1 এর কিউব যোগ করে দাও যতগুলো আয়তক্ষেত্র আছে। তাহলে আজকে এই যে ফিগার কাউন্টিংটা আমরা করলাম, এই যে ফিগার কাউন্টিংটা আমরা শিখলাম, এখানে আমরা টোটাল যে বেসিক কনসেপ্ট গুলো অল ক্লিয়ার করে দিয়েছি, বেসিকের সাথে সামান্য একটু অ্যাডভান্স আছে। এরপরে তোমাদের অ্যাডভান্স হবে ক্লাসে, যারা অনলাইন অফলাইন ব্যাচে পড়ছো সেগুলো ক্লাসে হবে। আজকে যেটা দিলাম সেটা যথেষ্ট, আগামী দিনে যে কোনো পরীক্ষা দিতে যাবে এর মধ্যে থেকেই কমতে হবে। একটু অ্যাডভান্স যেগুলো যারা সিজিএল সিএইচএস এর বা বিসিএস দেবে তাদের জন্য একটু অ্যাডভান্সের প্রয়োজন আছে, এর থেকে একটু বেটার। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি ক্লাসে যারা পড়ো বা ব্যাচে যারা পড়ো তারা ব্যাচে জিজ্ঞেস করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছেন বা দেখছো তারা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা আছে। ওকে, আজকে আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।